সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন বিজনেস আওয়ারে। রবি থেকে বৃহস্পতিবার দুপুর 1টায় প্রচারিত হচ্ছে এই অনুষ্ঠান। পুরো আয়োজনে থাকছে দেশ বিদেশের ব্যবসা বাণিজ্যের সবশেষ খবর ও খবরের বিশ্লেষণ, এছাড়াও শেয়ার বাজার ও মুদ্রা বাজারের আপডেট সহ আন্তর্জাতিক বাণিজ্যের হালচাল তো থাকছেই। আর পুরো আয়োজন জুড়ে আপনাদের সাথে আছি আমি হোসাইন শাহাদাত। পাচার হওয়া অর্থ দেশে ফেরাতে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে সহযোগিতা করবে বলে জানিয়েছেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। এদিকে ব্যাংকিং খাত সংস্কারের জন্য কয়েক ধাপে বাংলাদেশকে $1500 মিলিয়ন বাজেট সহায়তা দিচ্ছে এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি। এছাড়াও আর্থিক খাত সংস্কারে বাংলাদেশকে $100 কোটি ঋণ সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে বিশ্বব্যাংক। রোববার দিনব্যাপী একাধিক বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা জানান অর্থ ও বাণিজ্য উপদেষ্টা। বাংলাদেশের সাথে উন্নয়ন সহযোগী হিসেবে দীর্ঘদিন ধরেই কাজ করছে আন্তর্জাতিক দুই সংস্থা এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি ও বিশ্ব ব্যাংক। রোববার সচিবালয়ে অর্থ উপদেষ্টার সাথে বৈঠক করে এডিবির প্রতিনিধি দল, যেখানে বলা হয় ব্যাংকিং খাত সংস্কারের জন্য কয়েক ধাপে বাংলাদেশকে $150 কোটি বাজেট সহায়তা দেবে সংস্থাটি। আগামী বছর মার্চ এপ্রিল নাগাদ এর প্রথম কিস্তি প্রায় $50 কোটি ছাড় করতে পারে এই উন্নয়ন সহযোগী সংস্থা। এছাড়াও জ্বালানি খাতের জন্য সংস্থাটির কাছে সহায়তা চাওয়া হয়েছে আরও $1 বিলিয়ন। We are thankful to ADB for the continued support, and we have discussed about the reform in the financial sector. We have discussed reform of the revenue department, and also we have discussed about the possibilities of climate fund and our environmental projects. এদিকে ঢাকা সফররত মার্কিন প্রতিনিধি দলের সাথে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বৈঠক করেছেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা, যেখানে বিদেশে পাচার হওয়া অর্থ দেশে ফেরানোর বিষয়ে যুক্তরাষ্ট্রের কাছে সহযোগিতা চাওয়া হয়। আমাদের আলাপের মূল বিষয়বস্তু হল ট্রেজারি ডিপার্টমেন্টের সাথে আর USAID, বিশেষ করে আর্থিক সংস্কার এবং আর্থিক খাতে যেগুলি সহযোগিতা এগুলি দরকার, সেটা অন্যান্য কারিগরি সহায়তা বা বাজার এক্সপ্লোর করার এই সমস্ত আলোচনা হয়েছে। রোববার বাংলাদেশ ব্যাংক গভর্নরের সাথে সাক্ষাৎ করে বিশ্বব্যাংকের প্রতিনিধি দল, যেখানে বলা হয় আর্থিক খাত সংস্কারে বাংলাদেশকে $100 কোটি ঋণ সহায়তা দেবে সংস্থাটি। ডিসেম্বরের মধ্যে ঋণ অনুমোদন হওয়ার কথা রয়েছে। এছাড়া বিকেলে গভর্নরের সাথে সাক্ষাৎ করে এডিবি ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলও। বাবু কামরুজ্জামান, নিউজ 24, ঢাকা। দর্শক, চাপে থাকা অর্থনীতিতে নিশ্চয়ই এই যে সহযোগিতাগুলোর আশ্বাস দেওয়া হচ্ছে, সেগুলো আমরা যখন পেয়ে যাব সেটি নিশ্চয়ই আমাদের এই অর্থনীতির পুনরুদ্ধারে ভূমিকা রাখবে। বিশেষ করে আমাদের যে রিজার্ভের টানাপোড়েন রয়েছে সেই রিজার্ভকে শক্তিশালী করতে ভূমিকা রাখবে। এছাড়া বাজেট বাস্তবায়নে আপনারা জানেন যে গত সরকারের যে অনিয়ম এবং দুর্নীতি লুটপাটের কারণে আসলে বাজেট বাস্তবায়ন করা কিন্তু এই সরকারের জন্য একটি বড় চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জ মোকাবেলায় কিন্তু এই যে বাজেট সহায়তাগুলো কাজে আসবে এবং সেগুলোর ব্যবহার আসলে কতটা দক্ষতার সাথে করা যাচ্ছে সেটি এখন দেখার বিষয়। এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলতে চাই। আমাদের সাথে যুক্ত আছেন অর্থনীতিবিদ ডক্টর মাহফুজ কবির। ডক্টর মাহফুজ কবির, স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। বিজনেস আওয়ারে আপনি সময় দিয়েছেন। আপনার কাছে যেটি জানতে চাইব যে অতীতেও আমরা আসলে ঋণ সহায়তা পেয়েছি বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা থেকে, এইবার কিন্তু সেগুলোর আসলে সেভাবে ব্যবহারের ক্ষেত্রে নানান ধরনের অনিয়ম হয়েছে, অর্থের অপচয় হয়েছে, দুর্নীতি হয়েছে, লুটপাট হয়েছে। নতুন সরকার যেই পরিমাণ চাপে রয়েছে অর্থনীতির বর্তমান অবস্থায়, সেখানে নিশ্চয়ই এটি একটি স্বস্তির নিঃশ্বাস আমাদের বলতে হবে। আমাদের কিছু বৈদেশিক মুদ্রা আসার আমরা আলো দেখছি। সেইগুলোকে ব্যবহার করা এবং সেগুলো আসলে কোথায় ব্যবহার হবে এবং কিভাবে করা হবে, সেই জায়গাটা কতটা গুরুত্বপূর্ণ? হ্যাঁ, ধন্যবাদ। আসলে অন্তর্বর্তী সরকার কিন্তু একগুচ্ছ সংস্কার কার্যক্রম হাতে নিয়েছে। এর মধ্যে যে আর্থিক খাতের সংস্কার, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা দখল করেছে এই সংস্কারের ক্ষেত্রে। সেখানে ব্যাংকের ক্ষেত্রে সংস্কার, কেন্দ্রীয় ব্যাংকের যে সক্ষমতা বৃদ্ধি, এই দুটো খুব গুরুত্বপূর্ণ। তো ঋণ যেটি আসছে, মানে $1 বিলিয়ন বিশ্ব ব্যাংকের এবং $1.5 বিলিয়ন এডিবির, এই দুটো মিলে $2.5 বিলিয়ন। এবং আমরা আরো শুনতে পাচ্ছি যে পাইপলাইনে আরো প্রায় $3 বিলিয়ন মতো আছে, যেটা IMF থেকে আসবে। IMF এরটাও মূলত এই যে আর্থিক খাতে যে সংস্কার এবং পুরো অর্থনৈতিক যে অন্যান্য খাতের যে সংস্কারগুলো আছে, সেগুলোই আসলে মূল জায়গা ঋণ ব্যবহারের। তো আমি মনে করি যে এই যে সংস্কার কার্যক্রম হাতে নিয়েছে সরকার, এটা পুরো অর্থনীতিকে ঘুরে দাঁড়ানোর ক্ষেত্রে বড় রকমের সহায়তা করবে।
এবং এই ক্ষেত্রে এই ঋণ আমি মনে করি যে অনেক বড় একটা উপকারী ভূমিকা পালন করবে। একদিকে হচ্ছে যে সংস্কার, যেটা আসলে পুরো অর্থনীতির গতি ফেরাবে, আর দ্বিতীয় বিষয়টি হলো যে আমাদের এই রিজার্ভ, সেইখানে এই যে অতিরিক্ত যে অর্থ যেটা আমরা বৈদেশিক মুদ্রার আকারে পাবো, বিশেষ করে মার্কিন ডলারের আকারে পাবো, তো সেটি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এবং এটা একদম ফ্রেশ আসলে এই কারেন্সি হিসেবে যোগ হবে আমাদের পুরো যে রিজার্ভ সেটির মধ্যে। তো সেই অর্থে আমি মনে করি যে এটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আর আরেকটা বিষয় হলো যে বিগত সরকারের আমলে কিন্তু এই সংস্কারের জন্য অর্থ এসেছে, বৈদেশিক সহায়তা এসছে, আইএমএফ এর দিক থেকে ঋণ এসছে, কিন্তু সেগুলোকে কিন্তু সেইভাবে কিন্তু কাজে লাগানো যায়নি, এবং কাজে লাগানো যায়নি বলেই সংস্কারগুলোও হয়নি। এবং এই যে বাংলাদেশ ব্যাংক সহ পুরো আর্থিক খাত কিন্তু দুর্বল অবস্থার মধ্যে থেকে গেছে, এবং নানান রকমের যে অনিয়ম, বিশেষ করে যে ফাইন্যান্সিয়াল যে করাপশন গুলো, সেগুলো হয়েছে, অর্থ পাচার হয়েছে। এবং আহ, দেশ থেকে বাইরে যেমন অর্থ পাচার হয়েছে, তেমনি করে কিন্তু ব্যাংক, বেশ কিছু ব্যাংককে দুর্বল করে ফেলা হয়েছে, এবং সেখান থেকে অতিরিক্ত অর্থ ঋণ নেওয়া হয়েছে। তো এইভাবে করে পুরো অর্থনীতি একটা খাদের কিনারে চলে গিয়েছে। তো সেই জায়গা থেকে উদ্ধার হওয়ার ক্ষেত্রে আমি মনে করি যে যেহেতু সরকারের একটা ভালো কমিটমেন্ট রয়েছে, এবং এই কমিটমেন্টটাকে বাস্তবায়ন করার জন্যই মূলত এই বিশ্ব ব্যাংক, আইএমএফ এবং এডিবি তারা আমাদের সহযোগিতা করতে যায়। এই কারণে আমি মনে করি যে একদম ফ্রন্ট লাইন হিসেবে যে বিশ্ব ব্যাংক এবং এডিবির যে ঋণ, সেই ঋণটা আমাদের অর্থনীতিকে ঘুরে দাঁড়ানোর ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আপনি সংস্কারের কথা বলছিলেন, বিশেষ করে ব্যাংকিং খাতের সংস্কার খুবই গুরুত্বপূর্ণ, কারণ ব্যাংকিং ব্যবস্থা এখন যে পরিমাণ ভঙ্গুর অবস্থায় আছে, সেটি দিয়ে আসলে অর্থনীতি সামনের দিনে ভালোভাবে চালিয়ে যাওয়া সেটি একেবারেই অসম্ভব। সেই জায়গাটাতে এখন যেই সংস্কারের পদক্ষেপগুলো সরকার হাতে নিয়েছে, বিশেষ করে ব্যাংকিং খাত উন্নয়নে, সেটিকে আপনি কি মনে করবেন যে এটিকে সঠিক পথে আছে কিনা, এবং যেসব উদ্যোগ নেওয়া হয়েছে সেগুলো যথেষ্ট কিনা? হ্যাঁ, উদ্যোগ যেগুলো নেওয়া হয়েছে আমি মনে করি যে এখন আসলে এটি প্রয়োজন, তার কারণ ব্যাংক খাত তো একেবারে ভঙ্গুর অবস্থায় চলে গেছে। তো এই অবস্থায় আসলে বিশ্ব ব্যাংক এবং এডিবি তারা একদম পরিষ্কার করে দিয়েছে কয়েকটি জায়গা। এর মধ্যে বিশ্ব ব্যাংকের যে ঋণ, সেটার মধ্যে এই পুরো যে আমাদের এখানে যে অনেক খেলাপি ঋণ হয়েছে, এবং আসলে বাংলাদেশ ব্যাংকের হিসেবে 2,11,000 কোটি টাকা সেটি জুন পর্যন্ত, কিন্তু অন্যান্য যে হিসাব নিকাশ সেগুলোর মধ্যে বলা হচ্ছে যে প্রায় 5 লক্ষ কোটি টাকার মতো আসলে খেলাপি ঋণ হয়েছে। এর মধ্যে অনেক ঝুঁকিপূর্ণ ঋণ রয়েছে। তো এই ঋণগুলাকে আসলে আন্তর্জাতিক মানদণ্ড উন্নীত করা, এবং আমাদের খেলাপি ঋণটা যে আসলেই কত সেটা নির্ধারণের জন্য যে আন্তর্জাতিক পদ্ধতি প্রয়োগ, সেটার জন্য কিন্তু আসলে এই বিশ্ব ব্যাংক এবং এডিবির যে ঋণ, সেটার কিন্তু ব্যবস্থা করা হচ্ছে। এটা একটা। আর একটা হলো যে একটা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি তৈরি করা, যারা হলো এই যে খেলাপি ঋণগুলো হয়ে গেছে সেটা আদায় করার জন্য সহযোগিতা করবে। তার কারণ আপনি নিশ্চয়ই জানেন যে বাংলাদেশের যে অর্থ ঋণ আদালত, সেটা কিন্তু অত্যন্ত দুর্বল, এবং 1 কোটি, 2 কোটি, 5 কোটি টাকা যে খেলাপি হয়ে গেলে সেটাকে উদ্ধার করা যে কতটা কঠিন হয়ে যায়, এবং বছরের পর বছর এগুলো ঝুলতে থাকে। আর বড় বড় যে সমস্ত ঋণ যেগুলো খেলাপি হয়ে যায়, সেগুলাকে কিন্তু আসলে ফেরত আনাটা অত্যন্ত কঠিন হয়ে দাঁড়ায়, এবং অনেক সময় পারাই যায় না। তো এই ক্ষেত্রে আমি মনে করি যে এই যে ইনিশিয়েটিভ যেগুলো নেওয়া হবে, যেটা আসলে সরকারের পক্ষ থেকে, যেটা আমাদের যে রিফর্মের এজেন্ডা, তো সেইটা বাস্তবায়নে আসলে এই যে বিশ্ব ব্যাংকের যে সহযোগিতা, মানে বিশেষ করে কারিগরি সহযোগিতা, তো সেটা অনেক কাজে লাগবে। এবং এখানে যে আর্থিক সহায়তা তারা দিচ্ছে, তো সেটা এই যে গুরুত্বপূর্ণ যে পরিবর্তন, সেই পরিবর্তনে অনেক কাজে লাগবে। সেটি কাজে লাগবে আপনি বলছেন। গতকাল যুক্তরাষ্ট্রে যে প্রতিনিধি দল এসছেন, তাদের সাথে আলোচনায় প্রধান উপদেষ্টা যুক্তরাষ্ট্রের সহায়তা চেয়েছেন। বাংলাদেশ থেকে যেসব অর্থ পাচার হয়ে গেছে সেসব অর্থ ফিরিয়ে আনার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সহায়তা চেয়েছেন। আপনার কাছ থেকে একটু জানতে চাইবো যে আসলে যুক্তরাষ্ট্র এখানে আমাদেরকে কোন ধরনের সহযোগিতা করতে পারে, আর যে পাচার হয়ে গেছে যেসব অর্থ, সেগুলো আসলে কতটা ফিরিয়ে আনা সম্ভব, বাস্তবিক চিত্র আসলে কি বলে? হ্যাঁ, এই ক্ষেত্রে আমি মনে করি যে মার্কিন যুক্তরাষ্ট্রের কিন্তু একটা আন্তর্জাতিক অভিজ্ঞতা রয়েছে। তারাও কিন্তু তাদের অর্থনীতি থেকে যে সমস্ত টাকা আসলে অবৈধভাবে বাইরে চলে গেছে বিশ্বের বিভিন্ন জায়গাতে, তো সেইটা ফেরত আনার ক্ষেত্রে তাদের নিজস্ব কিছু আইনগত কাঠামো রয়েছে, তাদের কিছু প্রক্রিয়া রয়েছে, এবং তারা সারা পৃথিবীর অন্য দেশের সঙ্গে কিন্তু এই যে আইনগত সহযোগিতা সেগুলো করে থাকে। তো এখন প্রথম যে কাজ, সেটি হলো যে একটা পারস্পরিক আইনগত সহযোগিতা চুক্তি, সেটা আসলে যুক্তরাষ্ট্রের সাথে সম্পাদন করা। এটি আমি মনে করি যে প্রথম ধাপ। এরপরে যে ফেডের সঙ্গে কিন্তু আমাদের আলাদা করে একটা এমওইউ করতে হবে। তাদের যে ফেডারেল রিজার্ভ সিস্টেম, তাদের অনেক বড় একটা নেটওয়ার্ক রয়েছে, এবং তার মাধ্যমে কাজগুলো করে থাকে। তো এটা একটা বড় জায়গা, যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্র আমাদেরকে সহযোগিতা করার জন্য আগ্রহী, এবং তাদের যে একটা ফাইন্যান্সিয়াল এক্সপার্ট টিম কিন্তু এসছে গতকালকে।
তো আমরা দেখতে পেয়েছি যে তারা আলাপ আলোচনা করছে। তো এই অবস্থায় আমি মনে করি যে এটা একটা বড় সুযোগ যে তাদের সঙ্গে তাদের এক্সপার্টাইজ যেটা রয়েছে, তাদের লিগ্যাল মেকানিজম যেটা রয়েছে, তো সেটার সঙ্গে আমাদেরকে অ্যালাইন করানো। তো এটা করতে হবে। আর দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে যে আমাদের যে অর্থ রয়েছে, মানে যেটা পাচার হয়ে গেছে, তো সেটির একটা গন্তব্য কিন্তু যুক্তরাষ্ট্র নিজেই। তো যার ফলে তাদের বিভিন্ন জায়গাতে যে আমাদের অর্থ চলে গেছে অবৈধভাবে, তো সেইটাকে আসলে শনাক্ত করা, তো এইটার জন্যই কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের যে কারিগর সহযোগিতা সেটা অনেক বড় কাজে লাগবে। এবং আমি মনে করি যে এটা একটা বড় জায়গা বা একটা বড় স্কোপ সেটা আমাদেরকে দিবে। আর তৃতীয় যে বিষয়টা সেটি হলো যে পৃথিবীর অন্যান্য দেশে কিন্তু আমাদের অর্থ চলে গেছে, মালয়েশিয়া বলেন, থাইল্যান্ড বলেন, এবং এটি ছাড়াও সিঙ্গাপুরের অর্থ গেছে এবং আমরা শুনতে পাই। এবং এটি ছাড়াও সুইজারল্যান্ডে এবং কানাডাতে আমাদের অনেকেই, বা লন্ডনেও কিন্তু অনেক বাড়ি টাড়ি করেছে বা অর্থ অবৈধভাবে গেছে। তো সেই টাকা ফেরত আনার ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে যদি আমাদের চুক্তি থাকে, তাহলে সেটা কিন্তু অন্যান্য দেশের সরকারকে একটা বার্তা দেবে যে না, বাংলাদেশ সরকার কাজ শুরু করেছে এবং এখন অন্যান্য দেশেরও দায়িত্ব হলো আমাদেরকে সহযোগিতা করা। তো এইভাবে করে কিন্তু আমরা একটা অবস্থান তৈরি করতে পারি যে না, বাংলাদেশ একটা খুব শক্ত একটা জায়গাতে চলে গেছে, এই অর্থ ফেরত আনতে চায়। তো তখন কিন্তু অন্যান্য দেশের সঙ্গে আইনগত যে সহযোগিতা সেগুলো করা অনেক সহজ হবে এবং অন্যান্য দেশের কেন্দ্রীয় ব্যাংক আমাদেরকে তখন সহযোগিতা করবে। জি, অবশ্যই। একটু দেশের অভ্যন্তরের পরিস্থিতি নিয়ে কথা বলতে চাই। বিশেষ করে মূল্যস্ফীতি একটি বড় চ্যালেঞ্জ গত 3 বছর ধরে আমরা দেখছি, সেটিকে কোনোভাবে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। নতুন সরকার আসার পরে আমরা প্রথম মাসে দেখেছি কিছুটা কমেছে, অর্থাৎ আগের মাসের চেয়ে আমি যদি জুলাইয়ের সাথে তুলনা করি, অগাস্টে মূল্যস্ফীতি কিছুটা কমেছে। সেটি এই মাসে এবং পরবর্তী মাসগুলোতে আপনার কাছে কি মনে হচ্ছে যে মূল্যস্ফীতি কি কমে আসার কোনো লক্ষণ বা এমন কোনো উদ্যোগ কি সরকারের, একমাত্র সুদের হার বাড়ানো ছাড়া আর খুব বেশি উদ্যোগ কি আমরা আসলে এখন পর্যন্ত দেখেছি? না, সরকারের দিক থেকে নতুন কোনো উদ্যোগ নেই। সুদের হার বাড়ানোটা কিন্তু আসলে সমাধান নয়। তার কারণ এখন যে সুদের হার রয়েছে যে 15.5% কিন্তু শিল্প খাতে বা ম্যানুফ্যাকচারিং এর যে লোন এবং এবং একই সঙ্গে যে এসএমই খাতেরও কিন্তু লোনের সুদের হার 15.5%। এটা একেবারেই কিন্তু সহনীয় নয়। কৃষি খাতে সেখানে 12.55%। তো এত উচ্চ সুদের হারে কিন্তু আসলে ব্যবসা বাণিজ্য করা, কৃষি উৎপাদন করা, সেটা কিন্তু অত্যন্ত কঠিন এবং দামের ক্ষেত্রে তখন কিন্তু এমনিতেই প্রভাব পড়ে। জনাব মাহফুজ, গভর্নর কিন্তু বলেছেন যে যতদিন পর্যন্ত সুদের হার নিয়ন্ত্রণে না আসছে ততদিন কিন্তু সুদের হার ক্রমান্বয়ে বাড়ানো হবে। সেক্ষেত্রে আপনি বলছেন যে এখনই সেটা অসহনীয় পর্যায়ে চলে গেছে, সেক্ষেত্রে সামনের দিনে পরিস্থিতি আসলে কি হবে? তো এটা এমনিতেই বাজারে একটা চাপ তৈরি করছে, তার মধ্যে যে একটা মার্কেট ডিসরাপশন হয়েছে কিন্তু বন্যার কারণে, এবং জুলাই অগাস্ট মাসে যে একটা বড় যে ছাত্র গণ অভ্যুত্থান হলো, এই সময়টাতে কিন্তু সাপ্লাই চেনে একটা ডিসরাপশন হয়েছে। এখন সেইগুলো কিন্তু পোষানোর চেষ্টা করছেন আমাদের ব্যবসায়ীরা, কিন্তু এর মধ্যে আবার দেখা যাচ্ছে যে শিল্পাঞ্চলে অসন্তোষ, ধর্মঘট, তারপরে এখানে কিন্তু ভাঙচুর হচ্ছে। তো এইগুলোর কারণে কিন্তু অর্থনীতিতে একটা অস্থিরতা রয়েছে। তো আমি মনে করি যে সরকার সঠিক পথেই রয়েছে। আগে যেটি হতো সেটি হলো যে অনেক সময় বলা হতো না ব্যবস্থা নেওয়া হচ্ছে, অনেক সময় দেখা যেত যে আমাদের যে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর তারা যাচ্ছেন বাজারে গিয়ে হয়তো দু একজনকে জরিমানা করছেন, কিন্তু তাতে সামগ্রিকভাবে কোনো কাজ হতো না। এখন আমাদের সবচেয়ে বড় যেটা প্রয়োজন সেটা হলো সিন্ডিকেটকে আসলে ধরা। তো সেই ক্ষেত্রে কিছু কিছু উদ্যোগ নেওয়া হচ্ছে, কিন্তু নতুন তেমন কোনো উদ্যোগ কিন্তু আমাদের সামনে আমরা দেখতে পাচ্ছি না। তো এই অবস্থায় আমি মনে করি যে ব্যবসায়ীদেরকে আস্থার মধ্যে নিয়ে আসতে হবে এবং উৎপাদন ব্যবস্থা যাতে স্বাভাবিক হয়, এবং সরবরাহ পরিস্থিতিতে এখন অনেকটাই উন্নতি হয়েছে। বিশেষ করে আমি বলবো যে যেহেতু ঘাটে ঘাটে আগে যে চাঁদাবাজিগুলো ছিল সেগুলো কিন্তু হচ্ছে না। এখনো প্রচ্ছন্নভাবে কিছু সিন্ডিকেট আছে, কিন্তু সেটাকে ধরতে হবে। এবং এই মুহূর্তে যে সরবরাহ পরিস্থিতি রয়েছে, আমি আশা করি যে সেপ্টেম্বর এবং অক্টোবরের মধ্যেই আসলে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হবে, এবং অক্টোবরের মধ্যেই আমার মতে যে এইটা পুরো মূল্যস্ফীতি সিঙ্গেল ডিজিটে নেমে আসবে। কিন্তু হয়তো আগের মতো অবস্থা হবে না, 3 বছর আগে যেরকম ছিল 6-6.5%। তো সেই অবস্থায় আসতে আমাদের আরো একটু বেগ পেতে হবে। কিন্তু সরকার এখন যে পথে আছে, সুশাসনের পথে রয়েছে, তো এটাই আসলে অনেকটা বড় বিষয়। তো আমি মনে করি যে এই পথে থাকলে আগামী 2-3 মাসের মধ্যেই বেশ একটা সহনীয় পরিস্থিতি আমরা চলে যাব। এই কথাটাই কিন্তু গভর্নর কিছুদিন আগে বলেছিলেন যে কয়েক মাসের মধ্যে আসলে সেটি 5 থেকে 6% হয়তো নেমে আসবে। আমরা সেটা আশা করছি সরকারের নিশ্চয়ই উদ্যোগগুলো কাজে আসবে এবং ব্যবসায়ীরা এই ক্ষেত্রে কিন্তু বড় ভূমিকা রাখতে পারে। নিশ্চয়ই আপনার মাধ্যমে আমরা সেটি জানতে পারলাম এবং আমরা আশা করছি যে মূল্যস্ফীতি কমে আসবে এবং মানুষের উপর যে চাপ সেটি সহনীয় পর্যায়ে চলে আসবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ ডক্টর মাহফুজ কবির আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ।
দর্শক, আমরা আলোচনা শুনছিলাম অর্থনীতির যে পুনরুদ্ধার, সেই পুনরুদ্ধার বিষয়ে আমরা কথা বলছিলাম। আমাদের সাথে যুক্ত ছিলেন অর্থনীতিবিদ ডক্টর মাহফুজ কবির। এই মুহূর্তে বিজনেস আওয়ারের সময় হলো একটা বিরতির, ফিরছি একটু পর, সাথে থাকুন। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি বিজনেস আওয়ারে। এবারে জানাবো মুদ্রা, স্বর্ণ ও রূপার বাজারের আপডেট ও দরদাম। শুরুতেই মুদ্রা বাজার পরিস্থিতি। মুদ্রার বিনিময় মূল্য আমরা যদি দেখি, মার্কিন ডলার কেনাবেচা হচ্ছে গত কয়েকদিন ধরেই আসলে এই দামেই কেনাবেচা হচ্ছে। 119 টাকা ব্যাংকগুলো কিনছে এবং তারা বিক্রি করছে 120 টাকায়। ইউরো আমরা দেখতে পাচ্ছি 127 টাকায় তারা কিনছে, 132 টাকায় বিক্রি করছে। পাউন্ডের কেনা দর 146 টাকা, বিক্রয় 152 টাকা। চীনা ইউয়ান 13 টাকায় কিনে 17 টাকায় বিক্রি করা হচ্ছে। সৌদি রিয়ালের কেনা দর 30 টাকা, বিক্রয় 31 টাকা 40 পয়সা। আর ভারতীয় রুপি 1 টাকা 38 পয়সায় কেনা হচ্ছে, বিক্রি হচ্ছে 1 টাকা 45 পয়সা। সোনার দরদাম জানাবো। স্বর্ণের দরদাম আসলে বেড়েই চলছে। আমরা দেখতে পাচ্ছি প্রতি সপ্তাহে কয়েকবার করে দাম বাড়ছে। এই মুহূর্তে 1,29,902 টাকা, অর্থাৎ প্রায় 1,30,000 টাকায় প্রতি ভরি 22 ক্যারেট সোনা বিক্রি হচ্ছে। 21 ক্যারেট সোনা কিনতে কিন্তু 1,24,000 টাকার বেশি প্রয়োজন হবে এবং 18 ক্যারেটের দাম পড়ছে 1,06,000 টাকার কিছু বেশি। সনাতন সোনা যেটা হচ্ছে পুরাতন সোনা, সেটাও কিন্তু 87,000 টাকার বেশি দামে বিক্রি হচ্ছে। রূপার দরদাম জানাবো। অপরিবর্তিত দামে রূপা বিক্রি হচ্ছে। 22 ক্যারেট রূপার দাম পড়ছে প্রতি ভরি 2,098 টাকা, 21 ক্যারেটের দাম 2,005, 18 ক্যারেট 1,714 এবং সনাতন রূপা বিক্রি হচ্ছে 1,282 টাকায়। দর্শক, আমরা মুদ্রা এবং স্বর্ণের দরদাম জানালাম আপনাদেরকে। এই মুহূর্তে বিরতির সময় হয়েছে আরেকটি। বিরতির পর আবারও ফিরছি। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি বিজনেস আওয়ারে। এবারে জানাবো বন্দর বাণিজ্যের খবর। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মালিকানাধীন দামপাড়া সিএনজি রিফুয়েলিং স্টেশনটি অযত্ন অবহেলায় এখন বন্ধ হওয়ার পথে। অথচ কর্পোরেশনের 5 শতাধিক গাড়ি জ্বালানি এই স্টেশন থেকে নেয় এটি সচল থাকত এবং জ্বালানি ক্রয়ের দুর্নীতি রোধে অনেকটা টাকা সাশ্রয় হতো সিটি কর্পোরেশনের। আকরাম হোসেনের রিপোর্ট, ছবি তুলেছেন আবু জাবেদ। চট্টগ্রাম মহানগরের প্রাইভেট সিএনজি স্টেশনগুলো যেখানে গড়ে মাসে 4 লাখ ঘনমিটার গ্যাস বিক্রি করে, সেখানে সিটি কর্পোরেশনের নিজস্ব সিএনজি স্টেশনটি বিক্রি করে মাত্র 25,000 ঘনমিটার। বিভিন্ন সমস্যার কারণে প্রায়ই এখানে গ্যাস পাওয়া যায় না বলে অভিযোগ চালকদের। মাঝে মাঝে বন্ধ থাকে, অবশ্য আসছিলাম যে গ্যাসের জন্য, এখন তো দেখতেছি গ্যাস বন্ধ। ভাড়া পারতেছি না, আমাদের সংসার চলতে পারতেছে না গ্যাসের জন্য। আসলে তো কারেন্ট নেই বলছে। বড় গাড়ি আসলে ওদেরকে দেয়, আমাদের কোনো মূল্যায়ন করে না। নজল আছে 10টা দেয়, একটা দিয়ে, তাও দিলে দেয়, না দিলে নাই। আমলাতান্ত্রিক জটিলতা ও বিদ্যুৎ সমস্যাকে সিএনজি স্টেশন সচল না হওয়ার কারণ বলে জানালেন পাম্প অপারেটর। সামান্য একটা 2,000 টাকা বা 3,000 টাকা কাজ, আমাদেরকে ছাড় দিয়ে বলতে হয়, উপরে বলতে হয়, এগুলি কন্ট্রাক্টর আনতে হয়, ঠিকাদার দিয়ে কাজগুলো করতে করতে আমাদের সময় লেগে যায়। একটি লাভজনক প্রতিষ্ঠানকে নষ্ট করার জন্য দায়ী ব্যক্তিদের আইনের আওতায় আনার দাবি সচেতন মহলের। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সব 5,000-এর উপরে গাড়ি আছে। মেয়রগণ এইটাকে আমার মনে হয় সেইভাবে গভীরভাবে চিন্তা করেন এবং গভীরভাবে মনোযোগ না দেওয়ার কারণে এটা অলাভজনক প্রতিষ্ঠান হয়। প্রতিষ্ঠানটিকে লাভজনক করতে কাজ চলমান আছে বলে জানান সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা। একজন এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে আমরা দায়িত্ব দিয়েছি শুধুমাত্র এই বিষয়টি দেখার জন্য, এবং আমরা আশা করছি এটার যে সব কিছু মিলিয়ে আমরা এটাকে আগের মতো একটা লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করতে পারব। অনিয়ম রোধ করে সিএনজি স্টেশনটিকে লাভজনক করার জন্য সংশ্লিষ্টদের ইচ্ছাই যথেষ্ট বলে মনে করছেন নগরবাসী। আকরাম হোসাইন, নিউজ 24, চট্টগ্রাম। এবারে শিল্প ও জনপদে শিল্প বাণিজ্যের খবর। নিম্নচাপের প্রভাবে যশোরে পানিতে ডুবেছে কয়েক হাজার হেক্টর ফসলি জমি। বৃষ্টি অব্যাহত থাকলে ক্ষতির পরিমাণ আরও বাড়ার আশঙ্কায় উদ্বিগ্ন চাষিরা। কৃষি বিভাগ বলছে, ক্ষেতে জমে থাকা পানি নিষ্কাশনের পর ছত্রাক ব্যবহারে ক্ষতি পুষিয়ে নেওয়া যাবে। যশোর থেকে বুলবুল শহীদ খান হিমেলের তথ্য, ছবিতে নেক্সট রিপোর্ট।
যশোরে গত কয়েকদিনের অবিরাম বর্ষণে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে ফসলি জমিতে। আগাম জাতের শীতকালীন সবজির ক্ষেতগুলো তলিয়ে গেছে বৃষ্টির পানিতে। ক্ষেতে জমে থাকা পানি যাতে কোনো ক্ষতি করতে না পারে সেই চেষ্টায় এখন ব্যস্ত চাষিরা। সব তলায় গেছে, কপি, মূলো, পেঁয়াজ, তারপরে পটল। বৃষ্টির কারণে শীতকালেও সবজি মাছ যাচ্ছে এবং বর্ষাকালেও মাছ যাচ্ছে। পানিগুলো সব এখানে আটকে থাকতেছে এবং বন্যার মতন একটা অবস্থা হয়ে যাচ্ছে। তলিয়ে গেছে আমনের ক্ষেত, ধানের উপরিভাগ পর্যন্ত উঠে গেছে পানি। এতে দুশ্চিন্তায় পড়েছেন ধান চাষিরা। ধানের উপরে 2 হাত পানি আছে। এই আমনের মৌসুমে আমাদের এই যে কৃষক হাজার হাজার একর জমি এই যে ডুবে যাচ্ছে, এটা যদি সরকারের পদক্ষেপ না নেয় তাহলে ভবিষ্যতে আমরা যে ধান লাগাইছি এই ধানগুলো আমরা আর হবে না। কৃষি বিভাগ বলছে যশোরে 10,604 হেক্টর ফসলি জমি তলিয়ে গেছে। কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে ক্ষেত থেকে পানি নিষ্কাশনের পর ছত্রাক ব্যবহারের। বিভিন্ন ধরনের বাজারে যে ছত্রাকনাশক আছে এই ছত্রাকনাশক প্রয়োগ করার জন্য তাদেরকে পরামর্শ দেওয়া হচ্ছে। কৃষকরা যাতে ক্ষতিটাকে পুষিয়ে নিয়ে যাইতে পারে, এই পুষিয়ে নেওয়ার জন্য আমরা কৃষি বিভাগ তাদের সাথে সার্বক্ষণিকভাবে আছি। যশোরে এবছর আমন ধান ও সবজির চাষ হয়েছে 1,47,560 হেক্টর জমিতে। এর মধ্যে 10,504 হেক্টর জমিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। বাজারে লাগাম টানতে ডিম ও মুরগির সর্বোচ্চ মূল্য বেঁধে দিয়েছে সরকার। যদিও আজ বিভিন্ন বাজারে নির্ধারিত দামে পণ্য বিক্রি হতে দেখা যায়নি। খুচরা ব্যবসায়ীরা বলছেন পাইকারি বাজারে দাম কমেনি, ফলে তাদের পক্ষে এখনই সরকার নির্ধারিত দামে বিক্রি করা সম্ভব হচ্ছে না। এই অবস্থায় বাজারে তদারকি বাড়ানোর দাবি জানিয়েছেন ভোক্তারা। এর আগে রোববার ফার্মের মুরগির ডিম ও ব্রয়লার ও সোনালী মুরগির দাম নির্ধারণ করে দেয় কৃষি বিপণন অধিদপ্তর। তাতে প্রতি ডজন ডিমের দাম পড়ছে প্রায় 142 টাকা, আর প্রতি কেজি ব্রয়লার মুরগি 180 টাকায় বিক্রি হবে। আগে তো একটু দাম কম ছিল, এখন দাম বেশি। এটা বাস্তবায়ন করবো কি, সরকারি করতে হবে, মনিটরিং তো নাই, আমরা যা রাখে তাই তো কিনতে হবে। ডিমের চাহিদা বেশি, মাল সংকট বেশি, কারণ বাজার যারা মনিটরিং করে হেরা যদি বাজার বাড়ান দামও কিছু করার নাই। এবারে বিশ্ব বাণিজ্যের খবর। স্পেনে পাসপোর্ট সংক্রান্ত জটিলতায় শতাধিক প্রবাসী বাংলাদেশি পড়েছেন নানান ভোগান্তিতে। পাসপোর্ট সমস্যার সমাধান না হলে রেসিডেন্ট কার্ড হারাবেন বৈধভাবে বসবাস করা অনেক প্রবাসী। অবৈধ অনেক প্রবাসীর বৈধ প্রক্রিয়া জটিল হয়ে পড়বে। রেমিটেন্স প্রবাহে পড়বে এর প্রভাব। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে ভুক্তভোগীদের দাবি দ্রুত সমস্যার সমাধান করার। স্পেন থেকে প্রতিনিধি শাহাদুল সুহেদের প্রতিবেদন। অভিবাসন আইন সহজ থাকায় দক্ষিণ ইউরোপের বৃহত্তম দেশ স্পেন অভিবাসন প্রত্যাশীদের অন্যতম প্রধান গন্তব্য। দেশটিতে ক্রমশ বৃদ্ধি পাচ্ছে বাংলাদেশির সংখ্যাও। বৈধ অবৈধ মিলিয়ে স্পেনে প্রায় 60,000 প্রবাসী বাংলাদেশির বসবাস। সম্প্রতি ডুপ্লিকেট পাসপোর্ট এবং পাসপোর্টে তথ্য সংশোধন বিষয়ক জটিলতায় পড়ে বাংলাদেশি পাসপোর্ট নবায়ন করতে পারছেন না শতাধিক প্রবাসী বাংলাদেশি। এখন যদি আমরা পাসপোর্টটা রিনিউ করতাম না পারি, তাহলে আমার 2টা বাচ্চা, আমার ফ্যামিলি, আমি সহ আমাদের রেসিডেন্ট কার্ডটা নষ্ট হয়ে যাবে। 3টা বাচ্চার কাগজ এখানে আটকে আছে, রিনিউ করতে পারতাছি না। কারণ হইতেছে আমার পাসপোর্টের মেয়াদ নাই। আমার একটা ছেলে সন্তান হয়েছে, ওর কার্ড নিতে পারতাছি না। এখন এই সারা ইউরোপে পাসপোর্ট সংকটের কারণে অনেকের কাগজ নাই, অনেকে অবৈধ হয়ে পড়ছে। এর কারণে দেশে রেমিটেন্স প্রবাহ কমে যাচ্ছে।
মাদ্রিদস্থ বাংলাদেশ দূতাবাসের শ্রম কল্যাণ কাউন্সিলর মোহাম্মদ মুতাসিমুল ইসলাম জানালেন, বিষয়টি বাংলাদেশে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে জানানো হয়েছে। স্পেনে ডুপ্লিকেট পাসপোর্ট সংক্রান্ত বেশ কিছু সমস্যা রয়েছে এবং পাসপোর্ট সংশোধনের বিষয়ে বেশ কিছু সমস্যা রয়েছে। তো এই সমস্যাগুলো সমাধানের জন্য বর্তমান নীতিমালা যেটি রয়েছে যে ভোটার আইডি থাকা সাপেক্ষে সেগুলো সমাধান হবে। শুধু জন্ম নিবন্ধন সনদ দিয়ে পাসপোর্ট নবায়ন করার দাবি জানাচ্ছেন এখানকার ভুক্তভোগী প্রবাসী বাংলাদেশিরা। তারা বাংলাদেশের নতুন সরকারের কাছে দাবি জানাচ্ছেন যাতে দ্রুত তাদের এই পাসপোর্ট সংক্রান্ত সমস্যার সমাধান করা হয়। দ্রুত এই সমস্যার সমাধান না হলে এখানে অবৈধ যারা প্রবাসী বাংলাদেশিরা রয়েছেন তাদের বৈধ হবার প্রক্রিয়া যেমন জটিল বিলম্বিত হবে, পাশাপাশি এখানে যারা বৈধভাবে বসবাস করছেন তাদের অনেকেরই রেসিডেন্ট কার্ড হারানোর সম্ভাবনা রয়েছে। স্পেন থেকে শাহাদুল সুহেব, নিউজ 24। ক্রমবর্ধমান মূল্যস্ফীতির চাপ নিয়ন্ত্রণে সুদ হার বাড়িয়েছে রাশিয়ান কেন্দ্রীয় ব্যাংক। 1% বাড়িয়েছে ব্যাংক ঋণের নতুন সুদ হার, করা হয়েছে 19%। দেশটির এই আর্থিক নিয়ন্ত্রণ সংস্থা এক বিবৃতিতে নিশ্চিত করেছে তথ্যটি। বিবৃতিতে আরও বলা হয়েছে, পণ্য ও পরিষেবা উৎপাদনের ক্ষমতাকে অভ্যন্তরীণ চাহিদা অতিক্রম করে চলেছে, ফলে চলতি বছরে সুদ হার দ্বিতীয়বারের মতো বাড়ল। জুলাইয়ে 2024 সালের জন্য 6.5 থেকে 7% মূল্যস্ফীতির পূর্বাভাস দেওয়া হয়েছিল, তবে সে পূর্বাভাস ছাড়িয়ে যেতে পারে। গেল মাসে ভোক্তা মূল্যসূচক বেড়ে দাঁড়িয়েছে 9.1%, যা সরকারের লক্ষ্য 4%-এর দ্বিগুণেরও বেশি। রাশিয়া এর আগে জুলাইয়ের সুদ হার 200 বেসিস পয়েন্ট বাড়িয়েছিল। This means Russians may find they have little use for a stable ruble in their fast-closing economy. দর্শক, এই ছিল বিজনেস আওয়ারের আজকের আয়োজনে। ব্যবসা বাণিজ্যের সবশেষ খবর ও খবরের বিশ্লেষণ জানতে চোখ রাখুন রবি থেকে বৃহস্পতিবার দুপুর 1টায় বিজনেস আওয়ারে। এছাড়া রাত 9টার সংবাদে বিজনেস এক্সপ্রেস দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাই।